show. নমস্কার, রেপুটেড টিভি ত্রিপুরার দ্য নক টক শো অনুষ্ঠানে আজকের এই শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যেই বেশ কয়েক বছর যাবৎ রাজ্যে কন্টেন্ট ক্রিয়েটার বা যারা সামাজিক মাধ্যমকে ব্যবহার করে নিজেদের সৃজনশীলতাকে রাজ্যের মানুষের সামনে কিংবা দেশের মানুষের সামনে তুলে ধরছে, এই সংখ্যা কিন্তু প্রতিদিন বাড়ছে। অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটারদের সংখ্যা, ইউটিউবারদের সংখ্যা ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে এবং অবশ্যই বলা চলে এটি সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও কিন্তু তার জনপ্রিয়তা বেড়েছে, স্বাভাবিকভাবেই বেড়েছে। আমাদের একটি মোবাইলকে কেন্দ্র করে সেই ইউটিউবারদের খুঁজে নেওয়া, কন্টেন্ট ক্রিয়েটারদের খুঁজে নেওয়া। আমরা আজকের আমাদের এই টক শোতে এমন একজনের বক্তব্য বা এমন একজনের জীবনের না জানা কিছু কথা, ওনার কন্টেন্ট ক্রিয়েট করবার ক্ষেত্রে ওনার যে স্ট্রাগল কিংবা ওনার যে সমস্যাগুলো কিংবা কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে ওনার কি সফলতা রয়েছে, এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আজকে এই দ্য নক টক শোতে আমরা যার বাড়িতে এই মুহূর্তে রয়েছি তিনি আর কেউ নন, আপনারা অনেকেই ওনাকে চেনেন আপনার সাধারণ একটি মোবাইলের মাধ্যমে। তিনি হচ্ছেন সবিতা দাস দেবনাথ। ওনার বাড়িতে আজকে আমরা রেপুটেড টিভি ত্রিপুরা রয়েছে, ওনার সঙ্গে আমরা আজকে কথা বলবো এবং ওনার কাছ থেকে কিছু না জানা কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। দিদি, আপনাকে রেপুটেড টিভি ত্রিপুরার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ যে আমার বাড়িতে আসার জন্য বা আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রথমেই যে বিষয়টা, আপনি আমরা যতদূর জানি আপনি গৃহবধূ, পাশাপাশি আপনি অন্যান্য কাজ করেন, সংসার সামলান। কোন সালে কি করে হঠাৎ আপনার মনে হয়েছিল যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন? সেই ভাবনা কোথা থেকে আপনার মনে তৈরি হয়েছিল বা সেই কাজটা কিভাবে আপনি শুরু করেছিলেন? আমি প্রথমত শুরু করেছিলাম 17/7/2017-এ। আর ইউটিউবে প্রথম আমার যাওয়ার যে উদ্দেশ্য ছিল সেটা অ্যাকচুয়ালি আমি 15 বা 16-এ আমার ফেসবুক সম্পর্কে বা ইন্টারনেট জিনিসটাকে আমি জানতামই না। তো যখন আমি 17-এ ফেসবুক খুললাম, তো তখন ফেসবুকটা খোলার পর একটাই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আর আশা করি এখনো সমস্ত নারীদের, বেশিরভাগ নারীদের হতে হয়। যেমন আমি নেটটা অন করলাম, নেটটা অন করার সঙ্গে সঙ্গে হাই হ্যালো ভিডিও কল, ভয়েস কল চলে আসতো। তো তখন সেটা বুঝতাম না যে কি করে বন্ধ করব বা কি করে এটাকে ইগনোর করা যায়, কি করে ব্লক করা যায়, আমার তখন কোনো ধারণা ছিল না। তো সেই জিনিসটা জানার জন্য আমি গেলাম ইউটিউবে। তো যখন ইউটিউবে গেলাম, সেখানে গিয়ে দেখলাম সবাই রান্নার ভিডিও দিচ্ছে, সেলাইয়ের ভিডিও দিচ্ছে। আর তখন তো আমি সেলাই কাজ করতাম, আমি স্কুল লাইফ থেকে সেলাই কাজ করতাম। তো তখন সেটা দেখে আমার একটা আগ্রহ হলো। তখন জানা ছিল না যে এখান থেকে কোনো আর্নিং হয় বা আর্নিং জিনিসটা আছে। তো তখন আমি ভাবলাম যে এখানে ভিডিও আপলোড করে কি করে, আমারও করার খুব ইচ্ছে। যেহেতু আমি দীর্ঘদিন ধরে আমি কাজ করি আর আমি ঘরে তখন আমি সেলাই শিখাই, তো যদি আমিও আমার কাজটা সেখানে দেখাতে পারতাম খুব ভালো হতো। তো তখন আমার বড় বোনের ছেলে ছিল, তো ওকে বলার পর সে বললো মাসি কম্পিউটার লাগবে। আমি বললাম কম্পিউটার তো আমার কাছে নেই, তো দেখ না খোলা যায় কিনা। তো সে কিছুদিন পরে এবার চেষ্টা করে বললো ঠিক আছে মাসি খুলে দেবো। তখন সে অলরেডি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলেছে ওর জন্য। তো তখন ওই আমাকে প্রথম খুলে দিয়েছিল। তো খুলে দেওয়ার পর রাত 2 বাজে তখন আমরা একটা ভিডিও, প্রথম আমি ভিডিও করেছিলাম, কোনো ট্রাইপড ছিল না, কোনো কিছু ছিল না, হাত দিয়েই করেছিলাম, সেলাইয়ের ভিডিও করেছিলাম। তো করে ওকে বলেছে, ও এডিট করেছে, আপলোড করেছে। রাত 2 বাজে আপলোড করলাম। তো আপলোড করার পর যখন ঘুমলাম, তখন হাজব্যান্ড বলেছিল সম্ভবত মাসি আর বোনের ছেলে পাগল হয়ে গেছে। বলে পাগল হয়নি, আমি কাজ করছি। তখন যেহেতু আমার কোনো ধারণা ছিল না, তো পরপর 2টো ভিডিও আমাকে এডিট করে দেয়, আমি শুধু আপলোড করেছি। তো তখন জানতাম না কি ট্রাইপড নামক এরকম কোনো ছিল বা কোনো মাইক ছিল, কিছুই ছিল না। তো সেলাইয়ের ভিডিও কিন্তু হাত দিয়ে করা পসিবল না একার পক্ষে। যেহেতু আমি একা, মেয়ে ছিল খুব ছোট, তো সম্ভব হচ্ছিল না। তো হাজব্যান্ড থাকতো না, ডিউটিতে থাকতো। তো তখন আমি এমন একটা সময় ছিল যখন আমি মানে কাঠ দিয়ে স্ট্যান্ডের মতো বানিয়েছিলাম নিজে থেকে, পিঠা কাঠ এনে স্ট্যান্ডের মতো বানিয়েছি। তখনও তো জানা ছিল না যে মানে এখান থেকে অর্থনৈতিক ভাবে কোনো উপার্জন হবে কিনা, সেটাও তো আপনার কোনো সঠিক আমি তখন অর্থের জন্য করিনি। আমি তখন চেয়েছি আমার যে কাজটা আমি যেন সেটা সেখানে দিতে পারি, মানে সেলাইয়ের কাজটা যাতে মানুষের সামনে তুলে ধরা যায়, সেটাই ছিল আমার মূল লক্ষ্য। আর্নিং এর কোনো আমি তো জানতামই না সেখান থেকে আর্নিং হয়। তারপর ধরুন আপনি কাজ শুরু করলেন, কবে মনে হলো যে এটাও একটা আপনার পরিচিতি বাড়তে পারে,
বা আপনি ঠিক ট্রেকে চলছেন বা সেটা দিয়ে আপনার ইনকাম শুরু হচ্ছে বা সেই ইনকাম আপনি করতে পারেন, এটা কতদিন পরে, মানে আপনি যখন প্রথম ভিডিও করলেন তার কতদিন পর থেকে আপনার মনে হলো এটা? আমি যখন প্রথম দুটো ভিডিও ছাড়লাম, তো ছাড়ার পরে এবার আমি ফেসবুক থেকে টোটালি চলে গেছি। আচ্ছা। আমি একদম ফেসবুক থেকে গিয়ে সরাসরি আমি ইউটিউবে গিয়ে চলে গেছি। এবার ইউটিউবে আমি শুধু দেখতে থাকতাম কি করে ভিডিও করতে হয়, কি করতে হয়, ভিডিও করার পরে কি হয়, মানে সমস্ত কিছু খুঁজতে থাকি। আমার এবার ফেসবুকের সাথে আর কোনো সম্পর্ক আমার নেই, চলে গেছি একদম। তো সেখানে খুঁজতে খুঁজতে এবার দেখলাম সেখানে একটা মাইক দেখালো একজন, যে মোবাইলের সঙ্গে লাগিয়ে ভয়েসটা ক্লিয়ার হওয়ার জন্য। তো মাইকটা যখন পেয়ে গেলাম তখন আমি কিনেছিলাম 17-এ, কিন্তু তখন আমি কিনেছিলাম 1000 টাকা দিয়ে একটা মাইক কিনেছিলাম, বয়া মাইক। সেটা সম্ভবত এখন হয়তো 400-500 এরকম হবে। তো এবার সমস্যা হচ্ছে আমার তো স্ট্যান্ডের জন্য ভিডিও করতে ভালো পারছি না। তখনও আমার বোনের ছেলে বলেছিল মাসি এরকম ট্রাইপড আছে, ধরো ঠিক আছে আমার জন্য একটা অর্ডার করে দে। তো সেই তখন ছোট্ট ট্রাইপড আমার জন্য অর্ডার করছে, সেটাও ছিল প্রায় 1000 টাকার মতো। সেটা দিয়ে মোটামুটি আমি 2019 পর্যন্ত কাটিয়ে নিয়েছি। এবার বলি আমি প্রায় 3 মাস ছিলাম, আমার মাত্র 13 জন সাবস্ক্রাইবার ছিল। আচ্ছা। কাজ তো করছি, খুব বেশি ভিডিও ছাড়তাম না তখন। তো 3 মাস থাকার পর আমি না কন্টিনিউ করে যাই, হবে। কতদিন পর আপনার ধরুন সেই বাড়তে থাকলো? আমার 3 মাস পরে। 3 মাস? হ্যাঁ, 3 মাস পরে হঠাৎ দেখলাম একটা ভিডিও ভাইরাল হতে শুরু করলো, একটা ড্রেসের। তো তখন উৎসাহটা আরো বাড়লো। এর আগে উৎসাহ ছিল, কিন্তু তারপর উৎসাহটা খুব বেড়ে গেল। যখন চট 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 মানে হচ্ছেই হচ্ছে, ভিউ আসছে, তখন মনে হচ্ছে যে কাজটা মানে ঠিক আপনি করছেন, সেটা উৎসাহ আপনার। হ্যাঁ, উৎসাহটা আরো বাড়ছে। তো প্রথমত যদিও সেও সাপোর্ট করেছে, সাপোর্ট করেনি যে তা না, তখন সে ঠিক আছে কাজ করো। তো তখন আমি 2টা বেশ সেলাই শেখাতাম ঘরে, আবার কাস্টমারের কাজ করতাম, সেলাই কাজ করতাম। সেই কাজগুলা কমপ্লিট করার পর রাতের বেলা বসে আমি ভিডিও করতাম, রাতের বেলা বসে এডিট করতাম, তারপর আবার আপলোড করতাম। মানে এডিটিংটাও কি এখন এই মুহূর্তে আপনি নিজে করছেন? হ্যাঁ, আমি তখনও নিজেই করতাম, আমি এখনো নিজেই করি। আজকের দিনে সেই জায়গা থেকে 2017 সালে আপনি শুরু করেছিলেন। আপনার আমরা ইউটিউবের যদি দেখি, ইউটিউবে কত সাবস্ক্রাইবার আপনার রয়েছে? আমার একটাতে আছে প্রায় 3,55,000-এর মতো, আর আরেকটাতে আছে প্রায় 1,65,000-এর মতো। আর যেটা ব্লগিং করে শুরু করেছি সেখানে প্রায় 9,500-এর উপরে আছে। মানে কোন নামে আছে এগুলো? আমার যেটা সেলাইয়ের চ্যানেল, একটা আছে হিন্দিতে সবিতা ফ্যাশন, একটা আছে সবিতা বুটিক, সেটা হলো বেঙ্গলিতে। আর যেটা আমার ব্লগিং চ্যানেল সেটা হলো শানু ফ্যামিলি ব্লগ। আর এবার এখানে আরেকটা কথা বলি, প্রথম আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম ইউটিউবে সেলাইয়ের চ্যানেলে, প্রথমটা ছিল কিন্তু বেঙ্গলিতে। তো যখন বেঙ্গলিতে দিলাম তখন কিন্তু বেঙ্গলি দেওয়ার কোনো ভিউ আসছিল না। তো তখন আমার বোনের ছেলে বলছিল মাসি তুমি হিন্দিতে করো। আমি বললাম হিন্দিতে করবো? হিন্দিতে আমি মোটেও পারি না, তুমি হিন্দি করবো কি করে? বলে লোকের ভিডিও দেখো, দেখে ওরা কি করে কথা বলে সেটা শেখার চেষ্টা করো, নেক্সট ভিডিও তুমি হিন্দি দিয়ে করো। এবার নেক্সট ভিডিও আমি হিন্দি দিয়ে করলাম, হিন্দি তো পারি না, মানে বাংলা হিন্দি মিলিয়ে মানে হজবরল করে আপলোড করে দিলাম। এবার যখনই হিন্দিতে সেটাকে কনভার্ট করলাম তখনই দেখলাম যে ধীরে ধীরে ভিউটা আসতে শুরু করলো, তখন থেকেই আমার গ্রোটা শুরু হলো। তবে আমার 2018-এ আমি জানুয়ারি মাসে ফার্স্ট পেমেন্ট দিয়েছি। আজকের দিনে 2024-এ আমরা দাঁড়িয়ে রয়েছি। 7 বছর আগে আপনি যখন কাজটা শুরু করেছিলেন, তখন এই যে ইউটিউবারের সংখ্যা বা কন্টেন্ট ক্রিয়েটারদের সংখ্যা খুব কম ছিল। আপনি কি তখন অন্য কোনো ফিমেল ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার ত্রিপুরা রাজ্যে এরকম কেউ ছিলেন যাদেরকে? আমার তখন কারোর সাথে কোনো পরিচিতি ছিল না বা জানতামও না ত্রিপুরাতে কে আছে বা না আছে। কখন আমি কারো কাছে যাইনি যে আমাকে সহযোগিতা করো, কার কাছে যাবো, কাউকে চিনিই তো না, কার কাছে যাব। তো তখন আমি নিজের মতোই করে কাজ করতে থাকি, আর ইউটিউব থেকে যা শিখে প্রতিনিয়ত শিখতে থাকি। কারণ একটা লোক আমাকে কতক্ষণ দেখিয়ে দেবে, নিজেকে সব শিখতে হবে। তো আস্তে আস্তে আমি সবকিছু ইউটিউব থেকে এখনো শিখছি, আগেও শিখে করছি, এখনো ভবিষ্যতে ইউটিউব থেকেই করবো। এখন তো অনেক সংখ্যায় অনেক, যেটা আমি শুরুতেই বলেছিলাম, ইউটিউবারের সংখ্যাই আমাদের রাজ্যেও প্রচুর বেড়ে গেছে, প্রচুর ফিমেল যারা এই ইউটিউবে মানে কন্টেন্ট ক্রিয়েট করছেন, চেষ্টা করছেন কিছু একটা করার। কি বলবেন এই যে সংখ্যা প্রতিদিন বাড়ছে, মানে মনে হয় না যে আপনারা যে কাজটা বা আপনি যে কাজটা সেই কয়েক বছর আগে শুরু করেছিলেন সেই জায়গায় আজকে অনেকেই সেই কাজটা করছেন? না, আমার মনে হয় কাজটা করা মোটেও খারাপ না, যত লোক করুক তাতে ভালো। তবে সেটাকে প্রফেশনাল ভাবে করাটাই ভালো আমি মনে করি। আর যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি বরাবরে বলি, ইউটিউব বলুন আর ফেসবুক বলুন, এটা কিন্তু কখনোই ফিক্সড নয়। যারা স্টুডেন্ট আছে, যারা যুব সমাজ, তাদেরকে আগে বলবো আমি আগে হলো নিজের কেরিয়ারটা, এরপরে হলো এক্সট্রা এটাকে। তো আমি এটাকে কেন বেছে নিয়েছি, যেহেতু আমি একটা সেলাইয়ের কাজ করি। প্রত্যেকেরই এই প্রথমে ওনার যার যার জীবনের কেরিয়ারটাকে তৈরি করবার দিকে নজর রাখতে হবে। তো কেরিয়ারটা তৈরি করার পর এটাকে এক্সট্রা
হিসেবে আমার হিসেবে নেওয়া ভালো, পার্ট টাইম হিসেবে নেওয়া সব থেকে বেস্ট। পার্ট টাইম ধরুন আমি চলে গেলেও কোনো অসুবিধা না, তাই এটার উপর আমি নির্ভরশীল না থাকি। তবে যারা এখন প্রতিনিয়ত বাড়ছে, যেটা আপনি বলছিলেন যে সেখানে ভালো বা এর সুফল বা কুফল কি, তো আমি বলবো কাজ করা ভালো। কেন বলুন তো, দেখুন এই যে একটা কাজ, এই কাজটা করলে কি হয়, আপনি প্রতিনিয়ত একটা বিজি থাকবেন, আপনার মাইন্ড ফ্রেশ থাকে, আপনার বাজে কোনো চিন্তাধারা, বাজে কোনো কাজ করা সেই চিন্তাধারা আপনার মাইন্ডের মধ্যে আসবেই না। তো সেই জায়গাতে আমি মনে করি প্রতিনিয়ত সবাই এই কাজটা যদি সময় থাকে করলে ভালো, মন একদম ফ্রেশ থাকবে, পরিবারকে নিয়ে হেঁটে থাকা এটা খুব সহজ রাস্তা। রোস্ট করা যে বিষয়টা আমরা প্রতিনিয়ত দেখি, রোস্টিং ভিডিও তৈরি করা, আপনাদের মধ্যে অনেকেই যারা আজকের দিনে এই কন্টেন্ট ক্রিয়েট করছে, রোস্টিং একটা খুব মানে বলা চলে একটা খুব জনপ্রিয় একটা বিষয় হয়ে উঠেছে। আপনার কি কোথাও মনে হয় যে রোস্টিং এর নামে অনেক সময় আমরা দেখতে পাই যে শব্দ চয়ন বা ব্যক্তিগত কুৎসা রটানো যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে, মানে কতটা ঠিক এক্ষেত্রে? এবং যারা মেয়েরা এই কাজে মানে কন্টেন্ট ক্রিয়েট করছে, তাদের কাজের ক্ষেত্রে এগুলো কতটা প্রভাব পড়ছে, বা আপনার ক্ষেত্রেও কি সেরকম কোনো প্রভাব রয়েছে যেগুলো আপনি বলতে চান? অ্যাকচুয়ালি রোস্টিং একটা কন্টেন্ট, আমরা সবাই জানি, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি রোস্টিং একটা কন্টেন্ট। কিন্তু ত্রিপুরাতে আমরা কিছু রোস্টিং আমরা দেখি যেটাকে ওরা রোস্টিং রাখে না, ওরা পার্সোনালি অ্যাটাক করে। তো যেটা মনে করি আমি মোটেও ঠিক না। রোস্টিং একটা ফান জিনিস, সবাই এনজয় করে, সবাই মিলে খুব ভালো একটা সময় কাটার জন্য সবাই রোস্টিং দেখে। কিন্তু সেখানে যদি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়, সেটা মনে হয় খুবই লজ্জাজনক। কারণ একটা নারীকে যদি তার শরীর নিয়ে, অঙ্গভঙ্গিমা নিয়ে কোনো বাজে মন্তব্য করা হয়, সেখানে মনে হয় প্রতিটা নারীকেই করা হয়। তো সেজন্য আমি বলবো যারাই রোস্টিং করেন খুব ভালো কথা, কিন্তু ব্যক্তিগত কাউকে আঘাত করা ঠিক নয়। তবে আমার ক্ষেত্রে যেটা আপনি বলছেন, আপনার পরিবারের ক্ষেত্রে কোনো সেরকম হয়েছে কিনা, কিন্তু আমার পরিবারে সেরকম কিছু হয়নি। কারণ আমার হাজব্যান্ড ভীষণ সাপোর্টিং, আর আমার আত্মীয় স্বজন, ফ্যামিলির যারা লোকরা আছেন সবাই জানে আমি কিরকম। তো সেজন্য আমার পরিবারের কারণে হয়তো আমি একদম স্ট্রং আছি, নাইলে হয়তো তা না হলে হয়তো আমিও ভেঙে পড়তাম। যখনই কেউ আপনার পরিবারের কোনো নারীকে বাজে মন্তব্য করবো, স্বাভাবিক তার মনে একটু আঘাত লাগবে। আপনার কাছ থেকে আরেকটা বিষয় খুব ছোট্ট করে জানবো, যে যেটা আমরা আমাদের আজকের এই টক শোর উদ্দেশ্যই থাকে যে আপনার কিছু না জানা কথা যাতে আমরা রাজ্যের মানুষের সামনে তুলে ধরতে পারি। এবং সেটা হচ্ছে এই যে গত কয়েক বছরের জার্নি আপনার ইউটিউব বা ফেসবুকে নিয়ে, এই জার্নিতে আপনার কখনো কি এই সময় এসছে যখন মনে হয়েছে যে আগামীকাল থেকে আর এই ইউটিউবে আমি কন্টেন্ট ক্রিয়েট করব না, বা ইউটিউবার হিসাবে মানে কাজ করতে গিয়ে আপনার কি মানে মনে হয়েছে যে আর করব না, সেরকম ডিপ্রেশনের কোনো সময়? না, সেরকম আমার কখনো হয়নি, আশা করি ভবিষ্যতেও হবে না। কারণ যেহেতু আমি নিজের উদ্যোগে এই কাজটাকে গ্রহণ করে নিয়েছি, সেখানে সেরকম পরিস্থিতি আমার কখনোই আসেনি। সব থেকে মানে কি বলবো, সেই ধরনের চিন্তাধারা আমার মনে কখনো আসেনি। আমি এটাকে নিজের আমার ভালো একটা কাজ হিসেবে নিয়েছি, প্রফেশন হিসেবে নিয়েছি। তো সেজন্য সেটা যদি মাথায় নিয়ে আমি ঘুরি, তাহলে মনে হয় না আমি কাজ করতে পারবো। সেজন্য এটা আমার আসেনি। এজ এ ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার, আপনার সবচেয়ে প্রাপ্তির মুহূর্ত কোনটা? মানে কোন সময় বা কোন বিষয়টাকে নিয়ে আপনার মানে স্যাটিসফ্যাকশন এসছে, যে আপনার মনে হয়েছে যে এটা আমার এই কাজের ক্ষেত্রে সবচেয়ে আনন্দের মুহূর্ত? আমি যখন প্রথম পেমেন্ট পেয়েছিলাম, সেটা খুব আনন্দের মুহূর্ত ছিল। আর দ্বিতীয় ছিল যখন আমি প্রথম সিলভার প্লে বাটন পেয়েছিলাম 2019-এ, সেই দিনটা আমার জন্য বিশাল বড় একটা পাওনা ছিল, ভীষণ খুশির একটা মুহূর্ত ছিল আমার জন্য। একদম। আমি যতদূর জানি যে আপনিও হয়তো মফস্বলের মানুষ, এবং আপনার শ্বশুর বাড়িও অন্য মানে মফস্বলে, সেই জায়গা থেকে এই ধরনের চিন্তাধারা, এবং আজকে আপনি শানু ফ্যামিলি ব্লগ, এবং যেটা ত্রিপুরা রাজ্যে অনেকের কাছে একটি পরিচিত নাম, কতটা সহজ ছিল বা কতটা স্ট্রাগলিং এই পিরিয়ড ছিল এই সময়কালে? হ্যাঁ, ততটা সহজ তো মোটেই নয়। যেহেতু আমি গ্রামের লোক, আমি সাবরুম কলাছড়া থেকে এসেছি, তো সেখানে সব থেকে বেশি সমস্যা হয় কথা বলতে গেলে। সবাই জানে ওদিকের ভাষা অন্যরকম, আগরতলার সাথে মিলে না। আর সেই জায়গাতে গিয়ে শুদ্ধ বলা তো আমার মাথার উপর একটা বাজ পড়ার মতো, তো শুদ্ধ তো বলা সম্ভব নয়। আর আমি যেই জায়গা থেকে বড় হয়েছি, সেটা তো একদমই গ্রাম থেকে আমরা বড় হয়েছি, একদম গ্রাম থেকে আমার উঠে আসা, সেখান থেকে আগরতলাতে আসা। যেই গ্রামে প্রথমত টিভিও ছিল না, যখন ক্লাস 6-এ বা 7-এ উঠলাম, তখন হয়তো আমাদের বাড়িতে প্রথম টিভি আসছিল আমাদের গ্রামে। তো
তো এর আগে আমরা যখন বাড়ি ঘরে চলাফেরা করতাম তখন কিন্তু আমাদের গ্রামের মেয়েরা বাড়িতে চটিও মানে চপ্পল পরতো না। এটা একটা আমাদের গ্রামের কথা ছিল যে বড়দের সামনে কখনো চপ্পল পরা যাবে না, বাড়ি ঘরে যখন কোথাও যাবে তখন পড়তে পারবে, কিন্তু বাড়ি ঘরে পড়তে পারবে না। সেই জায়গাতে কিন্তু প্রথম চালু করেছিলাম আমি, বাড়ি ঘরে আমি পড়বো, কেন পড়বো, বড়দের সামনে তুমি চেয়ারে বসতে পারবে না। তো সংস্কার ছিল, কুসংস্কার ছিল। তো সেই জায়গাতে আমার বাবা একটু অন্যরকম ছিল, খুব সাপোর্টিং ছিল যে আমার মেয়ের যেটা ভালো লাগবে আমি মেয়ে সেটাই করবো। আর আমাদের গ্রামের সমস্ত মেয়েদের বিয়ে হতো প্রায় 7 বা 8 হল। তো সেই জায়গাতে আমি 12-এর পর বিয়ে করেছিলাম। তো সেখান থেকে অনেক কথা শুনতে হয়েছিল, মেয়ে মানে বিয়ের বয়স হয়েছে, তাকে কে বিয়ে করবে। আর সেখান থেকে যখন আমার বিয়ের পর যখন আমি 1 বছর না প্রায় 2 বছর পর আমি যখন আগরতলাতে আসলাম, অনেকের কথা শুনতে হয়েছে ভাষা নিয়ে। তো যেটা মনে করি ভাষা নিয়ে কাউকে কিছু বলা মোটেও ঠিক নেই, মানে ঠিক নয়। বিশেষ করে কিছু শ্রেণীর লোক আছে যারা নিজেকে পুঁথিগত দিক দিয়ে শিক্ষিত মনে করে, আমি সবাইকে বলছি না, হ্যাঁ সবাইকে বলছেন, কিছু সংখ্যক সামান্য সংখ্যক লোক। আর যখন আমি ইউটিউবে আসলাম তখন সেলাইয়ের চ্যানেলে কিন্তু কখনো আমাকে এই কথাটা শুনতে হয়নি, যদি আমি হিন্দি ভালো বলতে কখনোই পারতাম না, এখনো পারি না, মোটামুটি বলি। তো সেখানে যারা আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু কখনো আমাকে বলেনি যে তুমি হিন্দি বলতে পারো না, তুমি কেন হিন্দিতে ভিডিও করো, সেটা কিন্তু কখনো বলেনি। যখনই আমি ফেসবুকে আসলাম তখনই সেখানেই প্রতিনিয়ত শুনতে হয়েছে বা এখনো শুনতে হচ্ছে, জ্ঞান ভূত, কথা বলতে জানে না, ড্রেস করতে জানে না, স্টাইল করতে জানে না, আর চলে এসছে ভিডিও করতে। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, শুধু মডার্ন ড্রেস পরলে স্টাইলিশ হওয়া যায় না, ভালো স্কুল থেকে বা ভালো ডিগ্রি নিলে শিক্ষিত হওয়া যায় না, শিক্ষিত হতে গেলে মন থেকে হতে হয়। তো জানি না আমি কতটুকু করতে পেরেছি বা কতটুকু করতে পারবো। আমার যে ভাষা, ত্রিপুরার যে আঞ্চলিক ভাষা, সেটাকে আমি বরাবরই সম্মান করতাম। আমি চাই এই আঞ্চলিক ভাষা দিয়ে যেটা আমার পরিচিতি শুরু হয়েছে, এই আঞ্চলিক ভাষাটাকে আমি বজায় রাখবো। একদম আরেকটা বিষয় আপনি দেখবেন, শুধুমাত্র আপনি নন, যারা যখন কোনো কাজে সাকসেস হয় বা সফলতা আসতে শুরু করে যে মানুষের জীবনে, তখনই কিন্তু সমালোচনা সেই মানুষটার বিরুদ্ধেই হয়, সমালোচনা সেই মানুষটাকে নিয়ে হয়। এবং আপনার এই কথা প্রসঙ্গে বলি যে প্রতিটা ক্ষেত্রে যেহেতু সামাজিক মাধ্যম এবং সেখানে প্রত্যেকের মতামত জানানোর একটা রাইট, অধিকার অবশ্যই রয়েছে। মতামত হোক আপনার পক্ষে হোক আপনার বিপক্ষে, আপনার ভিডিও দেখেই তারপর মতামত দিচ্ছে, অবশ্যই সেটাও একটা প্রাপ্তি। এবং শালীনতা তো অবশ্যই এটা যার যার নিজস্ব, যার যার শিক্ষাগত পারিবারিক যে শিক্ষা কিংবা সামাজিক শিক্ষা, সেই শিক্ষার বহিঃপ্রকাশ তার শব্দ চয়ন কিংবা ব্যবহারের উপর। অবশ্যই অবশ্যই অবশ্যই। যেহেতু আমি ভিডিও করি, তো আমার তো এখানে লোকের যেই আমার ভিডিও দেখার পর তার যেই কি পেলো আমার ভিডিও থেকে, বা ওর যে মনের ভাবনাটা প্রকাশ করার অধিকার ওর 100% আছে। কিন্তু সেখানে যে সেটাই আমি আপনাকে কিছুক্ষণ আগে জানতে চাইছিলাম যে ধরেন কোনো কমেন্টস আপনার মনে হলো যে এই কমেন্টসটা আপনি নিতে পারছেন না, বা মনে হয়েছে যে মানে আমি আর ইউটিউবে কাজ করব না, কন্টেন্ট ক্রিয়েট করব না, আমি সেটাই জানতে চেয়েছিলাম যে এরকম কোনো মানসিকভাবে আপনার মনে হয়েছিল কিনা যে না হয়তো আমি যে কাজটা করছি আমি করব না, নাকি আপনি অলওয়েজ পজিটিভ থিংকিং রাখেন যে আমি কাজটা করব, যে যাই বলুন না কেন? আমি অলওয়েজ পজিটিভ থিংকিং রাখি। এবার যে যাই বলুক না কেন, কখনো কখনো এরকম হয়, খুব যখন খারাপ ভাষা ব্যবহার করে তো সেখানে অনেক সময় মাথা গরম হয় না যে তা না। তখন অনেক ক্ষেত্রে কি হয়, যখন যেহেতু আমার ভিডিও বাচ্চারা খুব দেখে মায়ের সাথে সাথে, তো সেই জন্য আমি কি করি, যখন খুব অশ্লীল ভাষা কেউ ব্যবহার করে আমি সেই লোকটাকে কখনো রাখি না আমার চ্যানেলে। কারণ আমি জানি বাচ্চারা মার সাথে যখন কমেন্টটা দেখবে, মানে বারবার আমাদের বক্তব্যে এটাই উঠে আসছে যে শালীনতা কিংবা শব্দ প্রয়োগের ক্ষেত্রে সেখানে যেহেতু সামাজিক মাধ্যম, বাড়ি ঘরের শিশুরাও মোবাইল ব্যবহার করে এবং তারাও দেখে থাকে আপনাদের ব্লগগুলো, ভিডিওগুলো, স্বাভাবিকভাবে সেক্ষেত্রেও সেটা যার যার পরিচয়ের বিষয় এবং সেদিকে আমাদের প্রত্যেকেরই নজর রাখা উচিত। সেটা তো সেটাই আমি যতটুকু দেখি, যখন কেউ অশ্লীল কোনো শব্দ লেখি আমি তখন সেখানে একটু চেক করে দেখি যে লোকটা কি আদৌ শিক্ষিত নাকি অশিক্ষিত। তো সেটা আমি দেখি, যখন দেখি সেখানে অনেকে প্রোফাইল যখন দেখি তো সেটা দেখে আমি অবাক হয়ে যাই, কারণ যেগুলা ফেক আইডি সেগুলো দেখলে বোঝা যায়। যখন ওনার পুরা প্রফেশন লেখা থাকে তখন সেখানে সেই কমেন্টগুলো দেখে আমি হতাশ হই যে আপনারা কি আদৌ শিক্ষিত। একদম আগামী দিনে দিদি আপনার কাছ থেকে জানার যে কি পরিকল্পনা রয়েছে, বা নিত্য নতুন মানুষের সামনে কি নতুন কোনো ভিডিও, কি ধরনের ভিডিও, বা কি করতে চান এই জগৎটাকে নিয়ে, কোনো বিশেষ পরিকল্পনা?
না, পরিকল্পনা তো অবশ্যই আছে মনে মনে, সেটা সময়ের সাথে সাথে আমি অবশ্যই দেব। এখন আমি সেই ব্যাপারে কিছুই বলবো না। আমি আস্তে আস্তে আমার যে কন্টেন্টের মাধ্যমে সবগুলো দেওয়ার চেষ্টা করব, যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে। কারণ হয়তো সেই অন্যদের মতো শিক্ষিত আমি নেই, খুব কম পড়াশোনা আমার, গ্রাম থেকে উঠে আসা। তো সেই অনুসারে যতটুকু করা সম্ভব ততটুকু আমি করব। ভবিষ্যতে এখনো করছি, ভবিষ্যতে করব। দেখি কি করা যায়, আমার মনে চিন্তাধারা একটা আছে। যে মেয়েরা আজকের দিনের এই রাজ্যে কন্টেন্ট ক্রিয়েট করছে, তাদের উদ্দেশ্যে বিশেষ কোনো বার্তা বা বিশেষ কোনো আহ্বান আপনি রাখবেন? সেটা তো অবশ্যই, যারাই মহিলারা ভিডিও করছেন, তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা কাজটাকে প্রফেশনাল ভাবে নেবেন। আর শুধু একটা কথাই মাথায় রাখবেন, যেই কাজটা আমরা করি সেই কাজের জন্য যাতে আমার পরিবারের কোনো সম্মান হানি না হয়, সেই জিনিসটা শুধু আমরা মাথায় রাখলে হবে। বাকি আর কোনো কিছুই নেই। আপনার যেটা ভালো লাগে আপনি সেই জিনিস নিয়ে কাজ করুন, সেটা আপনার ব্যক্তিগত অধিকার আছে। কিন্তু শুধু যাতে পরিবারের সম্মানটা হানি না হয় সেই কাজ কিন্তু আমরা কখনোই করবো না। ধন্যবাদ দিদি। আজকে এতক্ষণ আমরা ছিলাম রেপুটেড টিভি ত্রিপুরার যে দ্য নক টক শো না বলা কথা এই অনুষ্ঠান নিয়ে, এবং আমাদের সঙ্গে যিনি এতক্ষণ কথা বললেন আপনারা দেখেছেন, শানু ফ্যামিলি ব্লগের সবিতা দাস দিদি। তিনি ওনার কিছু না জানা কথা আমাদেরকে জানিয়েছেন, অর্থাৎ সেই কথাগুলো আমরা আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করেছি। এবং ওনার যে বক্তব্য, যে সমস্ত বিষয়ে যেটা বিভিন্ন সময়ে মেয়েরা যারা কাজ করছে ক্ষেত্রে তাদের কাছে তিনি কিছু আবেদন কিংবা ওনার যে অভিজ্ঞতা সেটা তিনি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকলের সামনে শেয়ার করেছেন। এই ধরনের আরো অনুষ্ঠান, আরো কিছু ব্যক্তিত্ব যাদের বাড়িতে আমরা আগামী দিনে যাব, এবং তাদের বক্তব্য আমাদের এই টক শোর মাধ্যমে আমরা রেপুটেড টিভি ত্রিপুরা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিয়ত আপডেটস এবং নিউজ কিংবা এ ধরনের টক শো দেখবার জন্য চোখ রাখুন রেপুটেড টিভি ত্রিপুরায়। ধন্যবাদ। The Knock Talk Show.